আলী আহমেদ খান এবার ঠান্ডা কণ্ঠে বলতে শুরু করলেন, কিন্তু আমি ভুল ছিলাম। আমি আবিরকে চিনতে বা বুঝতে ভুল করেছিলাম। আবিরের এত বছর বয়সে আমি কোনোদিনও কোনো বিষয়ে তাকে নিষেধাজ্ঞা দেইনি। রাজনীতি করতে নিষেধ করেছিলাম, কিন্তু সেটা আমার নিষেধাজ্ঞা ছিল না। আমি আবিরকে সবটা বুঝিয়ে বলেছিলাম। তারপর সে নিজেই ছেড়ে দিয়েছিল। দেশের বাহিরে গেছে তার ইচ্ছায়, দেশে আসছে তার ইচ্ছায়। বাইক কিনা, বিজনেস স্টার্ট করা, ব্যাংক থেকে টাকা তোলা, এছাড়াও বাকি যা কিছু করেছে তার কোনো কিছুতেই আমি আবিরকে নিষেধাজ্ঞা দিইনি। আমি শুধু কারণ জানতে চেয়েছি। কোনো কিছু করতে বারণ করলেও কেন বারণ করি, সবসময় সেটাই বোঝাতে চাইতাম। হঠাৎ কোনো কারণে রাগ দেখালেও অফিসে বসে চা খেতে খেতে ছেলেকে ঠান্ডা মাথায় সব বুঝিয়ে বলতাম। এগুলো তোমরা জানো না জানো না, ছেলের বয়স 20-25 বা তার উপরে গেলেই বাবা ছেলের সম্পর্কে বিশাল ফাটল ধরে যায়। সেই ফাটল কেন হয় তা জানা নেই। আমাদের সম্পর্কে আমি সেই ফাটলটা ধরাতে চাইনি। আমি সবসময় একজন দায়িত্বশীল, নিষ্ঠাবান আর ভালো বাবা হবার চেষ্টা করতাম। আমি নিজের নীতি নৈতিকতায় যতই কঠোর থাকি না কেন, আবিরের জন্য সবসময় নিজের বেস্টটাই করেছি। আমার ছেলে আমাকে তার বন্ধু ভাববে, তার মনের কথা বলবে, কাউকে ভালো লাগার কথা আমাকে জানাবে। আমি কি সেটা আশা করতে পারি না? আবিরের যখন যা প্রয়োজন ছিল সে নির্দ্বিধায় চেয়েছে, তাহলে মেঘকে কেন চাইতে পারল না? আমার ছেলের ভালোবাসার কথা অন্য কারো মুখ থেকে কেন শুনতে হলো আমায়? আমার বারবার মনে হতো আবির মেঘকে পছন্দ করলে নির্দ্বিধায় আমাকে বলবে। আমি আমার জায়গায় কনফিডেন্ট ছিলাম। ওটাই কি আমার ভুল ছিল? মাহমুদা খান, মালিহা খান, হালিমা খান সবাই নিশ্চুপ। মেঘ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আবির কণ্ঠ দ্বিগুণ ভারী করে বলতে শুরু করলো, সরি আব্বু, আপনি আপনার জায়গাতে ঠিক থাকলেও আমার মনে ভয় ছিল। একটা সময় পর্যন্ত আপনি সত্যি আমার বন্ধুর মতো ছিলেন। কখনো কিছু চাইতে গেলে বা বলতে গেলে দ্বিধাবোধ করিনি। এমনকি আম্মুর সাথেও এত কথা শেয়ার করিনি যত কথা আপনার সাথে শেয়ার করেছি। কিন্তু ধীরে ধীরে বড় হচ্ছিলাম, আর না চাইতেও দূরত্ব বেড়ে যাচ্ছিল। ছোটখাটো কোনো বিষয় নিয়ে আপনাদের অতিরিক্ত বাড়াবাড়িটা মনে প্রতিনিয়ত দাগ কাটছিল। আপনাদের ব্যবসা, সমাজ আর পরিবারের মান সম্মান আপনাদের কাছে এতটাই গুরুত্বপূর্ণ ছিল যে বাড়ির সন্তানদের সঠিক মূল্যায়ন দিতে ভুলে যাচ্ছিলেন। আশেপাশের মানুষ কি বলল, সমাজ আপনাদের কতটা মূল্যায়ন করলো, কোথায় আপনাদের স্ট্যাটাস ভালো, সেসব নিয়ে এতটাই ব্যস্ত হয়ে পড়েছিলেন যে বাসায় কোন ছেলেটার মন খারাপ, কোন মেয়েটার মন খারাপ, ঠিক কী কারণে মন খারাপ সেটা জিজ্ঞেস করার প্রয়োজন মনে করতেন না। ধীরে ধীরে দূরত্ব বাড়ল, মনের টান কমল। তবুও বলবো, আপনি সত্যি একজন দায়িত্বশীল বাবা ছিলেন এবং আছেন। আমার পড়াশোনা চলাকালীন সময় আপনি সব ব্যস্ততার মাঝেও প্রতিদিন আমায় কল দিয়েছেন, খোঁজ নিয়েছেন। আপনার আশেপাশে মানুষের ভিড় থাকলেও আমার কলটা রিসিভ করে বাবার দায়িত্ব পালন করেছেন। আপনি বাবা হিসেবে বেস্ট ছিলেন, আছেন এবং থাকবেন। কিন্তু ওই যে বললাম, বন্ধুর মতো, ওই বন্ধুর মতো সম্পর্কটা হারিয়ে ফেলেছিলাম। মন খুলে কিছু বলতে ভয় পেতাম, তবুও সাহস নিয়ে নিজেকে গুছাচ্ছিলাম। বাসায় মেঘকে বিয়ের প্রস্তাব দেওয়ার জন্য যতটা সম্ভব মানসিক প্রস্তুতি নিচ্ছিলাম। হঠাৎ দেশে ফেরার 1 বছর আগে অনাকাঙ্ক্ষিতভাবে ফুপির সাথে আমার পরিচয় হলো। ফুপির সম্পর্কে, এই বাসার নিয়ম নীতি সম্পর্কে বিস্তারিত জেনে আমি দিশা হারিয়ে ফেলেছিলাম। কি করব কিছুই বুঝতে পারছিলাম না। যেখানে একমাত্র বোনের ভালোবাসার সম্পর্ক মেনে না নিয়ে 27 বছর সম্পর্ক ছিন্ন রাখতে পারেন, সেখানে আমি কে? আপনার নিয়ম নীতি আর মান সম্মানের জন্য আপনি সব করতে পারেন। মেঘকে না জোর করে আমার থেকে আলাদা করে দেন। সেই ভয়ে বাসায় ফিরে মেঘের কথা আপনাদের বলা তো দূর, মেঘের সাথেই ঠিকমতো কথা বলতে সাহস পেতাম না। মেঘের থেকে নিজেকে গুটিয়ে রাখতাম, ওর চোখে চোখ রাখতে পারতাম না। প্রতিনিয়ত ভয় হতো আপনাদের নিয়ম নীতির ভিড়ে এই বুঝি আমি ওকে হারিয়ে ফেলবো।
আলী আহমেদ খান গম্ভীর কণ্ঠে বললেন, তার মানে তোমার ফুপির সাথে তোমার আগে থেকেই পরিচয় ছিল? অবশ্য এটা আমি আগে থেকেই সন্দেহ করেছিলাম। রাকিব তোমার বেস্ট ফ্রেন্ড, তার বোনকে তানভীরের মাধ্যমে বাসায় আনিয়েছো। রাকিবের বোনের বিয়ের খবর তোমার অজানা থাকার কথা না, আর সেখানে তার শ্বশুর শাশুড়ির সাথে পরিচিত হওয়াটাও অস্বাভাবিক কিছু না। কিন্তু তুমি সেসব ভেবে ভয় পেয়েছিলে, সেটা নিতান্তই তোমার ভুল ধারণা ছিল। তোমার ফুপির ঘটনা আজ থেকে বহু বছর আগে। তখনকার পরিস্থিতি বর্তমানের মতো ছিল না। তখন সমাজে প্রেমের বিয়েকে এত সহজভাবে মেনে নিত না। কোনো বাড়ির মেয়ে পালিয়ে গেলে বা নিজের মতো বিয়ে করলে ওই এলাকায় সেই মেয়ের আর তার পরিবারের নামে দুর্নাম ছড়িয়ে পড়ত। সমাজের চোখে সেই পরিবার বিষাক্ত হয়ে যেত। বর্তমানে যুগ পাল্টে গেছে। প্রেমের সম্পর্ক মেনে নিতে পরিবার আর আগের মতো দ্বিধা করে না। ইকবাল খান শান্ত স্বরে বললেন, সবই বুঝলাম, কিন্তু তোমরা যেহেতু সব জানতে আর মেনেই নিয়েছিলে, তাহলে এতদিন কেন কিছু বললে না? মোজাম্মেল খান ধীর কণ্ঠে বললেন, বললাম না, আমি মানলেও ভাইজান মানতে চাননি। তারপর কি হয়েছে? কালই বা হঠাৎ ভাইজান মেনে নিলেন কিভাবে? কাল হঠাৎ মানলেন কেন এটা আমিও জানি না, কিন্তু ভাইজান এমনিতেই মেনে নেননি এটা শিওর। 1 বছর আগে আমি যখন ভাইজানকে বিস্তারিত বলেছিলাম, তখন ভাইজান বিশ্বাস করেননি। তখন আমি বলেছিলাম যেন আবিরকে উনি পরীক্ষা করেন। আবিরকে বিয়ের কথা বললে আবির কিভাবে রিয়্যাক্ট করে সেটাই বুঝতে চাইছিলাম। আবির স্পষ্টবাদী ছেলে, তাই ভেবেছিলাম সে মেঘের কথা বলে দেবে, কিন্তু সে বলল না। ভাইজান খাবার টেবিলে বসে আমার দিকে তখন অগ্নিদৃষ্টিতে তাকিয়েছিলেন। তাই আমিও আবিরকে রাগানোর জন্য অন্য মেয়ের কথা বলেছিলাম, যেন মনের কথা বলে দেয়। আবির এমনভাবে রিয়েক্ট করলো, সাথে 1 বছরের জন্য বিয়ে স্থগিত করে দিল। সবার সামনে কিছু না বললেও ভাইজান আড়ালে আমায় যাচ্ছে তাই কথা শুনিয়েছে। আবির মেঘকে ওই নজরে দেখে না, পছন্দ করে না, হেনতেন আরো অনেক কিছু। তখন আমার ভেতরেও জেদ ঢোকে। আমিও ভাইজানের সাথে চ্যালেঞ্জ করেছিলাম, আবির মেঘকে পছন্দ করে, এটা আমি প্রমাণ করেই ছাড়বো। তারপর শুরু হলো মেঘের জন্য ছেলে দেখা। আমার খুব কাছের বন্ধু দেশে ফেরায় এমনিতেই তাকে আর তার বিবাহিত ছেলেকে বাসায় দাওয়াত দিলাম। আবিরকে শুনিয়ে বললাম মেঘকে দেখতে আসবে। ভেবেছিলাম আবির রিয়্যাক্ট করবে, কিন্তু না, আবির কোনো প্রকার রিয়্যাক্ট করলো না, মুখ ফুটে কিছু বললও না। তানভীর একাই রাগারাগি করলো। ভাইজানের সামনে আবারও প্রমাণ হয়ে গেল আমি ভুল, উনি ঠিক। ভাইজানের কাছে ভুল প্রমাণিত হলেও বিকেলে যখন বন্ধু আর তার ছেলে বাসায় না আসায় আমি আমার সত্যতার প্রমাণ পেয়েছিলাম। দ্বিতীয়বার তানভীর আবিরকে না জানিয়ে ছেলে আনার সিদ্ধান্ত নেই। সেবারও আবির কোনো না কোনোভাবে খবর পেয়ে গেছিল, হয়তো খবরটা বাসা থেকেই কেউ দিয়েছিল। তখন ভাইজান আমাকে বলছিলেন আমি ছেলে বাসায় এনে তারপর যেন ওনাকে জানাই। ওনার কথার আসল মিনিং এটাই ছিল, মেঘের বিয়ে ভাঙার ব্যাপারে আমি শুধু শুধু আবিরকে সন্দেহ করছি। আবির এসবের কিছুই জানে না। পারলে ওনার সামনে এনে প্রমাণ করতাম, নয়তো আবিরকে দোষারোপ না করতে। আমিও সেই কথা মাথায় রেখে ছেলে নিয়ে বাসায় আসলাম। হুট করে আবির বাসায় এসে চিৎকার করলো, নিজের ভালোবাসার কথা প্রকাশ না করে উল্টো 6 মাস বিয়ে বন্ধের হুঙ্কার দিল। আমি মেনে নিয়েছিলাম, কারণ আমি সেদিন জিতে গিয়েছিলাম। ভাইজানের সামনে প্রমাণ করে দিয়েছিলাম মেঘের প্রতি আবিরের অন্যরকম টান আছে। কিন্তু ভাইজান মানতে পারলেন না। উনি আমার কাছে হেরে গেছেন এটা উনি মানতেই পারছিলেন না। আমার জেতার খুশি সহ্য করতে না পেরে ভাইজান আবিরের উপর ইচ্ছে মতো রাগ ঝাড়লেন। আবিরও রাগ করে বাসা ছেড়ে চলে গেল। 2-3 দিন পর ভাইজানের রাগ কিছুটা কমেছে। তখন নিজে হার মেনে নিয়ে আবিরকে বাসায় আনার চেষ্টা করেছেন। তবে এটা ঠিক, ভাইজান বহুবার চেষ্টা করেছেন। আবির জন্য মেঘের কথা ভাইজানকে জানাই, তার জন্য ভাবিকে দিয়েও চেষ্টা করিয়েছেন। আবির বাইরে যাওয়ার আগের দিন সকালেও ভাইজান আবিরকে জিজ্ঞেস করেছিলেন আবির কিছু বলতে চাই কিনা, কিন্তু আবির কিছু না বলেই চলে গিয়েছিল।
এদিকে ভাইজান নিজের হার মন থেকে মানতে পারছিলেন না, তাই প্রতিনিয়ত আমার সাথে ফোঁস করতেন। খান বাড়িতে ক্ষণিকের নিস্তব্ধতা বিরাজমান। সবাই এতক্ষণ আশ্চর্য নয়নে তাকিয়ে মোজাম্মেল খানের কথাগুলো শুনছিল। মেঘ আবিরের মুখের পানে স্থির দৃষ্টিতে চেয়ে আছে, কিন্তু আবিরের অভিব্যক্তি ঠিক বোঝা যাচ্ছে না। ইকবাল খান আর মোজাম্মেল খান টুকটাক কথা বলছেন, বাকিরা চুপচাপ দাঁড়িয়ে আছে। ডেকোরেশনের জন্য আসা ৩-৪ জন ছেলে প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে ছাদে যাচ্ছে। সিঁড়ির কাছাকাছি যেতেই আলী আহমেদ খান হুঙ্কার দিলেন, তোমাদের আর কতক্ষণ লাগবে? বাসায় মেহমান আসার সময় হয়ে গেছে, অথচ তোমাদের কাজই শেষ হচ্ছে না। বেশিক্ষণ লাগবে না আঙ্কেল, এই কথা সকাল থেকে শুনে আসছি। এমন তাড়াহুড়োতে কাজ করছো যেন বিয়ে বাড়িতে পুরো স্বাধীনতা দিবসের সাজে সাজিয়ে ফেলছো। শুধু লাল সবুজ দিয়ে কেউ বিয়ে বাড়ি সাজায়? সরি আঙ্কেল, সত্যি বলতে তাড়াহুড়ো করতে গিয়ে আগে চেক করতে মনে ছিল না। এখন আর ভুল হবে না। শুনো, আমার একমাত্র ছেলের বিয়ে বলে কথা, এমন ভাবে সাজাবে যেন বাড়ির সাজ দেখেই এলাকার মানুষের তাক লেগে যায়। টাকা নিয়ে একদম ভেবো না। জি আঙ্কেল। ছেলেগুলো ছাদে চলে যাচ্ছে। মোজাম্মেল খান আচমকা ধীর কণ্ঠে বললেন, ভাইজান একটা কথা বলি। হ্যাঁ, মোজাম্মেল খান শীতল কণ্ঠে বললেন, আমি 1 বছর যাবৎ ওদের বিয়ের কথা বলতেছি, তবুও তুমি রাজি হলে না। হঠাৎ কি এমন হলো যে হুট করে বিয়ের সিদ্ধান্ত নিলে, তাও আবার আগামীকালই বিয়ে? আলী আহমেদ খান মলিন হেসে বললেন, তোর ছেলের জন্য মানে? তানভীর বলছে মেঘকে আবিরের কাছে বিয়ে না দিলে আবির নাকি মরে যাবে। সবাই অতর্কিতে আবিরের দিকে তাকালো, অথচ আবির রুষ্ট চোখে তানভীরের দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে রাগান্বিত কণ্ঠে বলল, শালা মরে যাওয়ার কথা বলতে বলছি তোকে? তানভীর ঠোঁট চেপে ডান হাতের 2 আঙুলে কান ধরে বিড়বিড় করে বলল, সরি, মুখ ফসকে বেরিয়ে গেছিল। ধুর শালা। তানভীর কপট রাগী স্বরে বলল, শালা না, সুমন্দি। আবির ঠোঁট বেঁকে রাগী স্বরে বলল, তোকে আমি দেখে নিব। মাহমুদা খান বললেন, আবির রুমে গিয়ে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নে, রেডি হতে হবে তো। আবির ঘড়ির দিকে তাকিয়ে উদ্বিগ্ন কণ্ঠে বলল, এই ভর দুপুরে রেডি হয়ে কি করব? আলী আহমেদ খান মেঘকে ইশারা করে গম্ভীর কণ্ঠে বললেন, আমার বৌমার শহর ঘুরে গায়ে হলুদের ফটোশুট করার ইচ্ছে, যাও শাওয়ার নিয়ে ঝটপট রেডি হও। আবির মেঘের দিকে একবার তাকালো, পরপর সবার দিকে এক নজর তাকিয়ে আচমকা মেঘকে কোলে তুলে নিল। আলী আহমেদ খান সহ উপস্থিত সবাই আটকে উঠল। মেঘ অস্পষ্ট গলায় আর্তনাদ করে উঠল। আলী আহমেদ খান তপ্ত স্বরে বললেন, তোমাকে রুমে গিয়ে শাওয়ার নিতে বলছি, তুমি ওকে কোলে নিয়েছো কেন? আবির রাশভারী কণ্ঠে বলল, আমি আপনাদের কাউকে বিশ্বাস করি না। কোন ভরসায় রেখে যাব এখানে? যদি আবার লুকিয়ে ফেলেন? আমি আর কোনো রিস্ক নিতে পারবো না, সরি। আবির মেঘকে কোলে নিয়ে নিরুদ্বেগ ভঙ্গিতে সিঁড়ি দিয়ে উঠছে। তানভীর হাত দিয়ে মুখ চেপে হাসছে। আলী আহমেদ খান, মোজাম্মেল খান, ইকবাল খান স্তব্ধ চোখে সেদিকে তাকিয়ে আছে। বাড়ির মহিলারাও থম মেরে দাঁড়িয়ে আছেন। 3 দিন আগে সন্ধ্যার অনেক পরেও আলী আহমেদ খান অফিসে নিজের কেবিনে বসে কাজ করছিলেন। মোজাম্মেল খান আজ অফিসে আসেননি। আবির সিফাতের ওপর রাগ করে দুপুরের দিকেই অফিস থেকে চলে গিয়েছে। ইকবাল খান সন্ধ্যা পর্যন্ত ছিলেন। হঠাৎ বাসা থেকে কল আসছে, বাজার নিয়ে যেতে হবে, তাই উনিও সন্ধ্যার দিকে চলে গেছেন। সিফাত কাজ শেষ করে অনেকক্ষণ এমনিতেই বসে বসে আলী আহমেদ খানের সাথে গল্প করছিল। রাত বেশি হওয়ায় সিফাতকেও ছুটি দিয়ে দিয়েছেন। সিফাত অফিস থেকে বের হবার 10 মিনিটের মধ্যে রাকিব আর রাসেল আলী আহমেদ খানের কেবিনের সামনে উপস্থিত হলো। রাকিব সালাম দিয়ে মৃদু স্বরে বলল, আঙ্কেল ভেতরে আসতে পারি? আলী আহমেদ খান কপালে ভাঁজ ফেলে বললেন, আরে রাকিব যে, আসো ভেতরে আসো। রাসেলকে খানিক দেখে কিছুটা চিন্তিত স্বরে জানতে চাইলেন, কি ব্যাপার, তোমরা হঠাৎ আমার কাছে কি মনে করে? রাকিব পেছন ঘুরে কিছুটা তপ্ত স্বরে ডাকলো, এই তানভীর, ভেতরে আয়। তানভীর গুটি গুটি পায়ে রুমে এসে মাথা নিচু করে দাঁড়ালো।
রাকিবদের সাথে তানভীরকে দেখে আলী আহমেদ খান একটু বেশি অবাক হলেন। তানভীরের দিকে তাকিয়ে গুরুগম্ভীর কণ্ঠে শুধালেন, কি হয়েছে? রাকিব শ্বাস ছেড়ে বুকে সাহস নিয়ে বলল, আঙ্কেল, আপনার কাছে একটা রিকোয়েস্ট ছিল। বলো। প্লিজ না করবেন না। ঠিক আছে, বলো। রাসেল এবার সাহস করে বলল, আঙ্কেল, আবির একজনকে খুব বেশি পছন্দ করে, তাকে বিয়ে করতে চাই। এখন আপনার সমর্থন প্রয়োজন, প্লিজ না করবেন না। আলী আহমেদ খান রাগে স্বরে বললেন, আবির তোমাদের পাঠিয়েছে? তানভীর চটজলদি উত্তর দিল, না না, ভাইয়া কিছু জানে না, আমরা নিজে থেকেই আসছি। রাকিব ঠান্ডা কণ্ঠে বলতে শুরু করলো, আঙ্কেল, এখানে আসার ব্যাপারে আবিরকে আমরা কিছুই জানাইনি। আবির জানলে কখনো আসতে দিত না, কিন্তু চোখের সামনে আবিরের এত কষ্ট দেখে আমাদের সহ্য করতেও কষ্ট হয়। আবির আপনাকে খুব সম্মান করে, শুধুমাত্র আপনাদের কথা ভেবে নিজের মনের আবেগ প্রকাশ করতে পারে না। সত্যি বলতে আবির মেঘকে অনেক বেশি ভালোবাসে, মেঘকে বিয়ে করতে চাই, কিন্তু আপনারা রাজি হবেন কিনা সেই ভয়ে এতদিন আপনাদের কিছু বলতে পারছিল না। আর না মেঘকে কিছু বলেছে। এখন মেঘও আবিরকে খুব পছন্দ করে। আপনি ওদের সম্পর্কটা প্লিজ মেনে নিন। এখন আমার কি করতে হবে? আবির আজ বাসায় নিজের মনের কথা জানাবে, মানে মেঘকে বিয়ে করার কথা বলবে। আপনি প্লিজ রাজি হয়ে যাবেন। একমাত্র আপনি বললে বাসার সবাই মেনে নিবে। যদি আমি মেনে না নেই তখন? রাকিব আঁতকে উঠে বলল, আঙ্কেল, এমন কিছু করবেন না প্লিজ। কেন করব না? আমার ছেলের জন্য বউ খোঁজার অধিকার কি আমার নেই? সে নিজে কিছু বলতে সাহস পাচ্ছে না বলে তোমাদের পাঠিয়েছে, আর তোমরাও আমাকে মানাতে চলে আসছো। শোনো, তোমাদের বন্ধুকে বলে দিও আমি ওর সম্পর্ক মানব না। তানভীর ভ্রুকুচকে প্রশ্ন করল, কেন মানবেন না বড় আব্বু? আমার ইচ্ছে, আমি ছেলেকে দেখে শুনে বিয়ে করাবো। তোমার কোনো আপত্তি আছে? জি। কি? বনু আর ভাইয়া দুজন দুজনকে ভালোবাসে, সেখানে অন্য কাউকে দেখার প্রশ্নই আসে না। তাছাড়া আপনি ভাইয়ার জন্য অন্য কোনো মেয়ে দেখলেও বিশেষ কোনো লাভ হবে না, কারণ ভাইয়া আমার বোন ছাড়া কারোর দিকে তাকিয়েও দেখবে না। আলী আহমেদ খান গম্ভীর কণ্ঠে বললেন, তানভীর, তুমি কি জানো না খানবাড়িতে প্রেম নিষিদ্ধ? প্রেম নিষিদ্ধ বলেই ভাইয়া বনুর সাথে প্রেম করার চিন্তাও করেনি, সরাসরি বিয়ের সিদ্ধান্ত নিয়েছে। আপনি কি চান না ভাইয়া ভালো থাকুক? হ্যাঁ চাই, কিন্তু আমার নিয়ম নীতি ভেঙে নয়। তানভীর আগে ফোঁস করে বলে ফেলল, কোন নিয়ম নীতি ভাঙার কথা বলছেন? যেই নিয়ম নীতি সন্তানের খুশি সহ্য করতে পারে না সেই নিয়ম নীতি চিরতরে ভেঙে দেওয়া উচিত। আপনাদের নিয়ম নীতি কি সন্তানের জীবনের থেকেও বেশি দামি? মানে? তানভীর চুপ হয়ে গেছে। আলী আহমেদ খান পুনরায় বললেন, কি বলতে চাচ্ছ? তানভীর গম্ভীর কণ্ঠে বলল, মেঘকে না পেলে ভাইয়া সুইসাইড করবে। আলী আহমেদ খান বসা থেকে দাঁড়িয়ে চিৎকার করে উঠলেন, হোয়াট? রাকিব শীতল কণ্ঠে বলল, জি আঙ্কেল, আর বিষয়টা এখন মজার জায়গাতেও নেই। আবিরের সাথে আমি পার্সোনালি অনেকবার কথা বলেছি, তার ঘুরে ফিরেই এক কথাই। প্রায় 30 মিনিটের মতো তানভীর, রাসেল, রাকিব আর আলী আহমেদ খানের আলাপচারিতা চলল। একদম শেষ পর্যায়ে আলী আহমেদ খান শর্ত সাপেক্ষে আবিরদের সম্পর্কটা মোটামুটিভাবে মেনে নিয়েছেন। রাকিবদের বিদায় দিয়ে তানভীরের সাথে আরও প্রায় 40 মিনিটের মতো কথা বলেছেন। সেখানে বসেই আবিরকে রাজশাহী পাঠানোর পরিকল্পনা করেন। আবিরকে একেবারে বাসে উঠিয়ে তারপর মাহমুদা খানের সাথে দেখা করতে যান। ওনার সাথে আলোচনা শেষ করে আলী আহমেদ খান বাসায় ফিরে সরাসরি মেঘের রুমে যান। মেঘ তখন বিছানায় বসে বসে আবিরের দেয়া আংটিটা দেখছিল আর আনমনে কত কি ভাবছিল। হঠাৎ আলী আহমেদ খান রুমে ঢুকতেই মেঘ থতমত খেয়ে হাত পেছনে লুকানোর চেষ্টা করলো, কিন্তু আলী আহমেদ খানের হুঙ্কারে সঙ্গে সঙ্গে হাত সামনে এনে আংটি দেখাতে বাধ্য হলো। আলী আহমেদ খান গুরুভার কণ্ঠে জিজ্ঞেস করলেন, তুমি আবিরকে ভালোবাসো? মেঘ অবাক লোচনে তাকিয়ে আবিরের শিখিয়ে দেওয়া কথাগুলো মনে করার চেষ্টা করলো, কিন্তু আলী আহমেদ খানের সামনে দাঁড়িয়ে মিথ্যা বলার মতো সাহস মেঘের নেই, তাই বাধ্য হয়ে বলল, জি। বিয়ে করতে চাও? মেঘ আঁতকে উঠে শীতল চোখে তাকালো।
কিছুক্ষণ নীরব থেকে ধীর কণ্ঠে বলল, আপনারা রাজি থাকলে। আলী আহমেদ খান গুরুভার কণ্ঠে বলে উঠলেন, তুমি সত্যি সত্যি আবিরকে ভালোবাসলে আর বিয়ে করতে চাইলে আমি যা বলবো তা মানতে হবে। যদি রাজি থাকো তাহলে 3 দিন পরই তোমাদের বিয়ে দিয়ে দিব। বলো রাজি আছো? মেঘ আশ্চর্য নয়নে তাকিয়ে রইল। আলী আহমেদ খান পুনরায় বললেন, আবারও বলছি, যদি আবিরকে নিজের করে পেতে চাও তাহলে আমার শর্ত মানতে হবে। আবিরকে চাও কিনা? মেঘ কাঁপা কাঁপা গলায় বলল, চাই। ঠিক আছে, তোমার ফোনটা আগামী 3-4 দিন আমার কাছে জমা থাকবে। আর তুমি কোনোভাবে আবিরের সাথে যোগাযোগ করার চেষ্টাও করবে না। আমার সিদ্ধান্ত ছাড়া বাসার বাইরেও পা রাখবে না। মেঘ শক্ত কণ্ঠে জানতে চাইল, এগুলো কেন করতে হবে বড় আব্বু? আলী আহমেদ খান মেঘের মাথায় হাত বুলিয়ে মৃদুস্বরে জিজ্ঞেস করলেন, তুমি আবিরের বউ হলে সম্পর্কে আমি তোমার কি হব? আলী আহমেদ খানের মুখে এমন প্রশ্ন শুনে মেঘ বিস্ময় সমেত তাকিয়ে রইল। মনের ভেতর উত্তর থাকা সত্ত্বেও দেওয়ার মতো শক্তি পাচ্ছে না। আলী আহমেদ খান গম্ভীর কণ্ঠে বললেন, শ্বশুর আব্বু হব তো নাকি? শ্বশুর আব্বু কথাটা শুনে মেঘ লজ্জায় নুয়ে পড়েছে। কান দিয়ে অনবরত উষ্ণ ভাব বের হচ্ছে। আলী আহমেদ খান মুচকি হেসে বললেন, আমার তো মেয়ে নেই, তাই আমার অনেক দিনের ইচ্ছে ছিল আমার ছেলের বউ মানে আবিরের বউ আমাকে আব্বাজান বলে ডাকবে। আজ আমি আমার ছেলের বউকে পেয়েছি, তাই আজ থেকে তুমি আমায় আব্বাজান ডাকবে। এই শ্বাসরুদ্ধকর পরিস্থিতিতে মেঘ কি করবে বুঝতে পারছে না। হঠাৎ কি ভেবে ওড়না টেনে মাথায় দিয়ে তৎক্ষণাৎ পায়ে হাত দিয়ে সালাম করলো। আলী আহমেদ খান সালামি দিতে দিতে বললেন, আব্বাজান বলো তো শুনি একটু। মেঘের বুকের ভেতর উথাল পাথাল ঢেউ শুরু হয়ে গেছে। ইদানিং আবিরের সামনেও এতটা লজ্জা পায় না, যতটা লজ্জা বড় আব্বুর সামনে পাচ্ছে। মেঘ নিজের সাথে যুদ্ধ করে বুকে সাহস নিয়ে আস্তে করে বলল, আব্বাজান। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমার মনের আশা আজ পূরণ হলো। এখন বলো, তুমি কি তোমার আব্বাজানের জিদ দেখতে চাও না? তোমার আব্বু প্রতিনিয়ত আমার সাথে খুশাখুশি করে, অথচ আমি কিছুই বলি না। তুমি যদি আমার কথা মানো তাহলে এবার আমি জিতবো। তুমি কি চাও না আমি জিতি? জি চাই। ঠিক আছে, আমাদের মধ্যকার আলোচনা যেন তোমার আব্বুর কানে না যায়। এখন বলো, তুমি কি আমার শর্তে রাজি আছো? জি, আমি সব শর্তে রাজি। কিন্তু? আলী আহমেদ খান জিজ্ঞেস করলেন, কিন্তু কি? কিছু লাগবে? মেঘ মাথা নিচু করে শক্ত কণ্ঠে বলল, আমার শুধু আবির ভাইকে লাগবে। তোমার আবির ভাইকে তুমি ঠিক পেয়ে যাবে, চিন্তা করো না। সেদিনের পর থেকে তানভীর আর মেঘ দুজনকে আলী আহমেদ খান যা বলেন তারা তাই করে। মেঘকে নিয়ে শপিংয়ে যাওয়া, ফেসিয়াল করতে পার্লারে নিয়ে যাওয়া, এমনকি তানভীর এলাকার স্পাইকগুলোকে পর্যন্ত আবিরের কল ধরতে নিষেধ করে দিয়েছে। সবই আলী আহমেদ খানের কথাই করেছে। ওনার কথা না মানলে উনি মেঘ আবিরের বিয়ে মানবে না। এই আতঙ্কে তানভীর সব মেনে নিয়েছে। প্রথম 2 দিন বাসার কেউ কিছুই জানতে পারেনি, কিন্তু একদিন সিফাত কাউকে না জানিয়ে বাসায় চলে আসায় কিছুটা এলোমেলো হয়ে গেছিল। সিফাতের চালচলন খুব একটা সুবিধাজনক মনে হয়নি, তাই আলী আহমেদ খান পরিকল্পনা করে তানভীরকে দিয়ে মেঘকে বাহিরে পাঠিয়ে দিয়েছিল। সিফাত বাসা থেকে যাওয়ার পর থেকে বাসায় সিফাতকে নিয়ে টুকটাক আলোচনা শুরু হচ্ছিল। মেঘের কানে এসব গেলে মেঘ কষ্ট পাবে, তাই উনি একদিনের মধ্যে সবকিছু রেডি করে বাসার সবাইকে জানিয়ে দিয়েছে। মোজাম্মেল খান আগে থেকেই রাজি ছিলেন। তাছাড়া মেঘদের ব্যাপারে ওনার সিদ্ধান্ত তেমন কার্যকর নয়, সেজন্য আলী আহমেদ খানের কথাই শেষ কথা ছিল। বর্তমান লজ্জায় অসার মেঘ জোরপূর্বক নিজের চোখ বন্ধ করে রেখেছে। আবির আবেগান্বিত দৃষ্টিতে মেঘকে নিহারা করছে। আশেপাশে না তাকিয়ে আবির সরাসরি নিজের রুমে গিয়ে মেঘকে কোল থেকে নামালো। মেঘের দিকে তাকিয়ে উদ্দীপ্ত কণ্ঠে জানতে চাইল, আমাকে এত কষ্ট দিয়ে কি শান্তি পেয়েছিস? এই যে সারা জীবনের জন্য পেতে যাচ্ছি। আবির মুচকি হেসে বলল, তুই এমনিতেও আমারই। মেঘ হঠাৎই ভ্রু কুঁচকালো।
আবিরের চোখে চোখ রেখে আতঙ্কিত কণ্ঠে বলল, আপনি মাথায় রিভলভার ধরেছিলেন কোন সাহসে? যদি আপনার কিছু হয়ে যেত? তোকে না পেলে সত্যিই কিছু একটা হয়ে যেত। বাজে কথা বলবেন না। আবির মুচকি হেসে ফোনে সম্পূর্ণ ভলিউম দিয়ে গান চালিয়ে অতর্কিত নাচতে শুরু করলো। মেঘ বিহ্বল হয়ে তাকিয়ে আবিরের নাচ দেখছে। আবির পুরোপুরি জ্ঞান শূন্য অবস্থায় নেচেই চলেছে। রুমের দরজা খোলা থাকায় নিচ পর্যন্ত গানের শব্দ আসছে। সবাই অবচেতন মনে চোকাচোকি করলো। মিম মাঝখান থেকে বলে উঠল, আমি গিয়ে দেখব? আরিফ নিরুদ্বেগ ভঙ্গিতে বলে উঠল, সব ব্যাপারে মাতবরি? মিম ভেংচি কেটে বলল, তোমার কোনো সমস্যা? তানভীর ব্যস্ত কণ্ঠে বলল, ভাইয়ার জামা কাপড়গুলো দিতে হবে, আমি যাচ্ছি। মোজাম্মেল খান উদ্বেগপূর্ণ ভঙ্গিতে বললেন, হ্যাঁ হ্যাঁ দেখো খুশিতে পাগলই হয়ে গেছে কিনা। তানভীর মৃদু হেসে ছুটল। নিজের রুম থেকে আবিরের জামা কাপড় নিয়ে আবিরের রুমের দরজায় এসেই থমকালো। আবিরের এলোপাথারি নাচ দেখে সহসা পকেট থেকে ফোন বের করে ভিডিও অন করলো। মেঘ এক কর্নারে দাঁড়িয়ে হাত দিয়ে মুখ চেপে নির্বাক চোখে আবিরের তৃপ্ত আদলে তাকিয়ে আছে। কিছুক্ষণ আগে চিৎকার করে কান্না করা মানুষটা এখন কি সুন্দর হাসছে। তানভীর মেঘকে আস্তে করে ডাকলো। মেঘ এগুতেই আবিরের জামা কাপড়গুলো মেঘের হাতে দিয়ে মোলায়েম কণ্ঠে বলল, ভাইয়াকে একটু তাড়াতাড়ি রেডি হতে বলিস, ফটোগ্রাফার ওয়েট করছে। আর হ্যাঁ, তোর বান্ধবীকে অনেকগুলো কল দিয়েছি। একবার অর্ধেক কথা শোনার পর থেকে কল আর রিসিভ করে না। মেঘ মেকিস্বরে বলল, তোমার প্রেমিকা তুমি সামলিও। আফসোস, কেউ একজন বলেছিল সময় হলে জানাবো। তার সময়ই হলো না, আমাকে কিছু জানালোও না। তানভীর মেঘের মাথায় আস্তে করে গাঁটটা মেরে বিড়বিড় করল, আমার আগে তুই তো প্রপোজ করে ফেলছিস। আমি আমার ভাবি বানানোর জন্য প্রপোজ করেছি, তোমার প্রেমিকা বানাতে নয়। ওকে ওকে ওকে। মেঘ জামা বিছানার উপর রাখছে, এর মধ্যে তানভীর আচমকা ডাকলো, ভাইয়া। তানভীরকে আগে দেখলেও আবির নাচের মনোযোগ নষ্ট করেনি। এখন তানভীরের ডাকে ফোনের দিকে নজর পড়তেই থামলো। গুরু গম্ভীর কণ্ঠে বলল, শালা তুই দাঁড়া শুধু। আবির দৌড় দেওয়ার আগেই তানভীর দু হাতে আবিরের রুমের দরজা চাপিয়ে দৌড়ে বেলকুনি পেরিয়ে সিঁড়ি দিয়ে নামতে নামতে ঘন ঘন শ্বাস ফেলছে। আলী আহমেদ খান মৃদু স্বরে জানতে চাইলেন, এভাবে ছুটছ কেন? আর আবিরে বা কি করে? তানভীর সিঁড়িতে দাঁড়িয়েই আবিরের নাচের ভিডিও অন করলো। 5 থেকে 7 সেকেন্ড চলার পরই অফ করে দিয়েছে। ঠোঁটে হাসি রেখে বলল, খুশিতে পাগল না হলেও নাচতে নাচতে নিশ্চিত পাগল হয়ে যাবে। উপস্থিত সবাই একসঙ্গে হেসে উঠল। এদিকে মেঘ আবিরকে থামিয়ে উদ্বিগ্ন কণ্ঠে জানতে চাইল, আপনি আমার ভাইকে মারতে চাচ্ছেন কেন? মারবো না তো কি চুমু খাবো? অবশ্য চুমু খাওয়ার জন্য তো তুই আসিস। মেঘ চোখ উল্টিয়ে নীরের দৃষ্টিতে তাকিয়ে আছে। আবির শক্ত কণ্ঠে বলল, ইস, ভাল লাগে না। মেঘ ভ্রু কুঁচকে প্রশ্ন করলো, কেন, কি হয়েছে? সেজে গুজে পুরো পুতুল হয়ে আসছিস, ধরতেও পারছি না, কিছু করতেও পারছি না। ধুর, ভাল লাগে না। মেঘ আনমনে বলে উঠল, না সাজলে কি করতেন? আবির মেঘের চোখের দিকে তাকিয়ে নিঃশব্দে হেসে আস্তে করে চোখ মেরে বলল, রোমান্স। মেঘ অবিশ্বাস্য চোখে তাকিয়ে আছে। আবির প্রথমবারের মতো মেঘকে চোখ মেরেছে। হতবিহ্বল মেঘ নিস্তব্ধ হয়ে গেছে। আবির 2 কদম এগিয়ে এসে মেঘের কানের কাছে ফিসফিস করলো, এভাবে তাকিয়ে নিজের বিপত্তি ডেকে আনিস না। আমাকে তোর সাজ নষ্ট করতে বাধ্য করিস না প্লিজ। মেঘ নিজেকে সামলে অনুষ্ণ কণ্ঠে বলল, শাওয়ার নিয়ে আসুন তাড়াতাড়ি। আবির বিছানার পাশে ধপ করে বসে উদাসীন কণ্ঠে বলল, শার্টের বোতামগুলো খুলে দে। আমি পারবো না। তাহলে আমিও শাওয়ার নিতে যাব না। আবির ভ্রু নাচালো। মেঘ কপালে কয়েক স্তর ভাঁজ ফেলে এগিয়ে এসে শার্টের বোতাম খুলতে খুলতে বলল, আপনি বড্ড জ্বালাচ্ছেন। আবির ঠোঁট ভিজিয়ে নরম স্বরে বলল, পাগলকে উস্কাবে আর তার পাগলামি সহ্য করবে না, তা কি করে হয় সোনা? সোনা শব্দটা শুনে মেঘ থম মেরে দাঁড়িয়ে পড়েছে।
পরপর দ্রুত গতিতে সব বোতাম খুলে দিয়ে গম্ভীর কণ্ঠে বলল, শেষ, তাড়াতাড়ি যান। আবির মুচকি হেসে টাওয়াল নিয়ে ওয়াশরুমে যেতে যেতে রাগী স্বরে বলল, রুম থেকে বের হলে আমি কিন্তু বিয়েই করব না। মেঘ রাগী চোখে তাকাতেই আবির ঠান্ডা কণ্ঠে বলে উঠল, এত কিউট করে সেজে এভাবে তাকাস কেন? যাচ্ছি তো। আবির ওয়াশরুমে ঢুকে গিয়েছে। মেঘ বিছানার এক কোণে বসে আনমনে হাসছে। আজকের আবির ভাই যেন আগাগোড়াই ভিন্ন। কথায় কথায় লজ্জা দেওয়ার যেন তার একমাত্র কাজ। লজ্জায় মেঘের গালে দেওয়া গোলাপি ব্লাশন এখন টকটকে লাল দেখাচ্ছে। মেঘ আবিরের হলুদের পাঞ্জাবিটা দেখছে। গায়ে হলুদের পুরো শপিং তানভীর একাই করেছে, যদিও আবিরের পছন্দের বাহিরে কিছুই কেনেনি। আবিরের যে রঙের পাঞ্জাবি পরার ইচ্ছে, মেঘকে যে রঙের শাড়ি পরানোর ইচ্ছে ছিল, আর ঠিক যেভাবে সাজানোর ইচ্ছে ছিল, তানভীর সেভাবেই সবটা করেছে। আপাতত বাহিরে ফটোশুট হবে, সন্ধ্যার পর মেইন প্রোগ্রাম শুরু হবে। তখনের জন্য লেহেঙ্গা কিনে রেখেছে। আবির কিছুক্ষণের মধ্যে কোমরে টাওয়াল জড়িয়ে বেরিয়ে আসছে। লাজুক মেঘ এক পলক দেখে লজ্জায় সেই যে মাথা নিচু করেছে, আর চোখ তুলে তাকাতে পারছে না। আবির আরেকটা শুকনো টাওয়াল দিয়ে মাথা মুছতে মুছতে স্বাভাবিক কণ্ঠে জানতে চাইল, কোথায় ছবি তুলবি? মেঘ এক নাগাড়ে অনেকগুলো জায়গার নাম বলল। আবির প্রশস্ত নেত্রে তাকিয়ে প্রশ্ন করল, এই 3 দিন কি শুধু জায়গায় ঠিক করেছিস? হ্যাঁ। আবির আস্তে করে বলল, এখন পাঞ্জাবিটা পরিয়ে দেন। মেঘ আবারও ঠোঁট উল্টালো। আবির সঙ্গে সঙ্গে বলল, যত দেরি করবি তত কম ছবি তুলতে পারবি, এই আমি বলে রাখলাম। শ্বশুরের সাথে মিলে জামাইকে কষ্ট দেয়া না, এর প্রতিশোধ আমি কড়াই গন্ডায় ফেরত নিব। মেঘ ধীর গতিতে পাঞ্জাবির বোতাম খুলছে আর মনে মনে আবিরকে বকছে, বেহায়া, বেয়াদব বেটা। অকস্মাৎ কেউ একজন দরজায় ডাকলো। মেঘ দরজার দিকে তাকিয়ে উঁচু স্বরে বলল, দরজা খোলাই আছে। দরজা খুলতেই মালার গম্ভীর মুখ ভেসে উঠল। আবির মালাকে দেখেই তড়িৎ বেগে বিছানার উপর রেখে দেওয়া টাওয়েলটা টেনে নিজের গা ঢেকে ফেলেছে। আবিরের ঝড়ের গতিতে গা ঢাকা দেখে মালা ঠোঁট বাঁকালো। মেঘ মালাকে দেখে হাসি মুখে বলল, আপু কেমন আছেন? ভালো। মেঘ পুনরায় বলল, ভেতরে আসুন। আবির এবার শক্ত কণ্ঠে মেঘকে বলল, পাঞ্জাবি কি পরিয়ে দিবি? মালা আবিরকে এক নজর দেখে রাশভারী কণ্ঠে বলল, অসময়ে বিরক্ত করার জন্য দুঃখিত। ফুপা তোমাদের ডাকতেছে, এটাই বলতে আসছিলাম। ধন্যবাদ। আব্বুকে গিয়ে বল একটু সময় লাগবে, আর যাওয়ার আগে দরজাটা চাপিয়ে রেখে যা। মালা দাঁতে দাঁত চেপে দুহাতে ঠাস করে দরজা বন্ধ করেছে। উচ্চ শব্দে আবির মেঘ দুজনেই চোখ বন্ধ করে ফেলেছে। মেঘ চোখ খুলে শান্ত গলায় বলল, আপুর সাথে এভাবে কথা বলা ঠিক হয়নি আপনার। ঠিক বেঠিক আমাকে বোঝাতে হবে না ম্যাডাম। এই মালা আমাকে খুব জ্বালিয়েছে। শুধুমাত্র আব্বুর ভয়ে এতদিন বাড়াবাড়ি করিনি, নয়তো মালাকে অনেক আগে শায়েস্তা করে ফেলতাম। মেঘ কেবল মুচকি হাসলো, কিছু বলার প্রয়োজন মনে করলো না। আবির রেডি হয়ে মেঘকে নিয়ে নিচে নামছে। আবিরের মামার বাড়ির সবাই ইতিমধ্যে চলে আসছে। মেঘের মামা বাড়ির মানুষ এখনো আসেনি। মাইশা আপুর লাস্ট মাস চলছে, কিছুদিনের মধ্যেই ডেলিভারি, তাই উনি আজ আসতে পারবেন না। শরীর সুস্থ থাকলে বিয়ে বা বউ ভাতে অন্তত পক্ষে আসবেন। আবির মামা মামিদের সাথে কথা শেষ করে বাসা থেকে বের হলো। বাসার সামনে তানভীর দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে বন্যাকে একাধারে কল দিয়েই যাচ্ছে। আবির আচমকা তানভীরের এক হাত পেছনে চেপে ধরে রাগান্বিত কণ্ঠে বলল, শালা তুই আব্বুর কাছে গেছিলি কোন সাহসে? মেঘ আতঙ্কিত কণ্ঠে বলল, প্লিজ ভাইয়াকে ছাড়ুন। তানভীর ব্যথায় আর্তনাদ করতে করতে তপ্ত স্বরে বলল, আমাকে মেরে লাভ নেই, আমরা না গেলে আজকের এই স্পেশাল দিনটা পেতেই না। তানভীরকে ছেড়ে আবির উদ্বিগ্ন কণ্ঠে শুধালো, আমরা মানে? আর কে কে গেছিলি? রাকিব ভাইয়া, রাসেল ভাইয়া, হারামির দল। ওই দিন আমাকে ফেলে আসার কারণ এটাই ছিল ওদের? তোদের সব কয়টাকে দেখে নিব, শুধু কয়েকটা দিন যাক। এর মধ্যে সাকিব আসছে। এক দৌড়ে এসেই আবিরকে জড়িয়ে ধরে উত্তেজিত কণ্ঠে বলল,
ভাইয়া, ফাইনালি আমি তোমাদের বিয়ে খেতে আসছি, ভাবতেই পারছি না। সাকিব আচমকা ঘাড় কাত করে আহ্লাদি কণ্ঠে বলল, হাই ভাবি, হাই। আবির আর চোখে তানভীরের দিকে তাকালো। তানভীর বন্যাকে কলের পর কল দিচ্ছে দেখে আবির মৃদুস্বরে বলল, যতই চেষ্টা করো আমার রেকর্ড ভাঙতে পারবি না। রেকর্ড ভাঙার কোনো ইচ্ছে নেই আমার, আপাতত মেয়ের রাগটা কমলেই চলবে। আবির রাশভারী কণ্ঠে বলল, এসব বাদ দিয়ে বিকেলে সোজা ওদের বাসায় যাবি। ওর আব্বু আম্মু বোনকে দাওয়াত দিবি, সাথে করে বন্যা আর তার ভাইকে নিয়ে আসবি। মেঘ, মিম, আরিফ, আইরিন, সাকিব, তানভীর আর আবির ফটোশুট করতে বেরিয়েছে, সাথে ক্যামেরাম্যান তো আছেই। সবাই হাসি খুশিতে থাকলেও আরিফ আর মিম একটু পরপর ঝগড়া লেগে যায়। একবার তানভীর আর একবার আইরিন আটকে আটকে রাখছে। ফটোশুটের লাস্ট দিকে তানভীর ওদের থেকে বিদায় নিয়ে বন্যাদের বাসায় আসছে, সাথে দুটা কার্ডও নিয়ে আসছে। একটা নর্মাল দাওয়াতের কার্ড, অন্যটা বন্যার জন্য স্পেশালভাবে বানানো। যদিও প্ল্যানটা মেঘই দিয়েছে। তানভীর বাসায় ঢুকতেই বন্যার বড় বোনের সাথে দেখা। তানভীরকে দেখেই মোলায়েম কণ্ঠে বলল, কেমন আছো ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ ভালো। আঙ্কেল আন্টি বাসায় নেই? আব্বু আম্মু আর রিদ একটু বাহিরে গেছে। বসো, শুনলাম মেঘের বিয়ে। তানভীর বিয়ের কার্ড হাতে দিয়ে বলল, জি আপু, হুট করে সবকিছু ঠিক হয়েছে। যে সময় নিয়ে ওইভাবে দাওয়াত দেওয়া সম্ভব হয়ে ওঠেনি। আপনাদের কিন্তু দুদিনেরই দাওয়াত, আগামীকাল কমিউনিটি সেন্টারে আর পরশুদিন বাসায়। আঙ্কেল আন্টিকে বলবেন অবশ্যই যেতে হবে। আর এখন আপনি আর বন্যা রেডি হয়ে আমার সাথে বাসায় চলুন। আরে না ভাই, আমি যাব না, বন্যাকে নিয়ে যাও। মেঘ আরও 5 বছর আগে থেকে আমাকে বলে রাখছে, ওর বিয়েতে বন্যাকে কম করে হলেও 3 দিনের জন্য দিতে হবে। আমিও মেঘকে কথা দিয়েছিলাম, বন্যার বিয়ে না হলে আমি আব্বু আম্মুকে বুঝিয়ে 3 দিনের জন্য পাঠাবো। এখন দেখো, মেঘের বিয়ের কথা শোনার পর থেকেই সেই যে মুখ ফুলিয়ে রুমে ঢুকেছে, আর বেরই হচ্ছে না। গত 2 দিন আব্বু অসুস্থ ছিল, এই অবস্থায় বাসা থেকে বের হতে পারছিল না ঠিকই, তবে 24টা ঘন্টা শুধু মেঘ কি করছে, মেঘের কি হয়েছে, মেঘ কেমন আছে এসব করেই কাটিয়েছে। আব্বু অসুস্থ না থাকলে আমি নিজেই বন্যাকে নিয়ে তোমাদের বাসা থেকে ঘুরে আসতাম। বন্যা কোথায় এখন? রুমে। ওর সাথে একটু কথা বলা যাবে? আসো। বন্যার বোন দরজার সামনে দাঁড়িয়ে জোরে ডাকতে ডাকতে বলল, এই বন্যা, দরজা খোল, মেঘের ভাই তোর সাথে কথা বলতে আসছে। আমি দরজা খুলবো না, ওনাকে চলে যেতে বলো। বন্যা, তানভীর এখানে দাঁড়িয়ে আছে, দরজাটা খোল। বললাম তো খুলবো না। তানভীর এবার মোলায়েম কণ্ঠে বলল, বন্যা প্লিজ দরজাটা খোলো। আপনি চলে যান এখান থেকে, ধুমধাম করে বোনের বিয়ে দেন গিয়ে। তানভীর কপালের ঘাম মুছে শক্ত কণ্ঠে বলল, তুমি না গেলে বনু বিয়েতে বসবে না, কারণটা তুমি খুব ভালোভাবেই জানো। বন্যা এবার একটু থামলো। তানভীর শান্ত কণ্ঠে পুনরায় বলল, প্লিজ বন্যা, দরজাটা খুলো, আমার কথাগুলো অন্তত শোনো। বন্যার আগে ফুঁসতে ফুঁসতে দরজা খুলে রাগান্বিত কণ্ঠে বলল, সবকিছু ঠিকঠাক করে এখন আমাকে মিথ্যা গল্প শোনাতে আসছেন? বন্যার বোন ধীর কণ্ঠে বলল, বন্যা আস্তে কথা বল। তানভীর মৃদুস্বরে বলল, সমস্যা নেই আপু, ওকে বলতে দেন। বন্যার বোন স্বাভাবিক কণ্ঠে বলল, তুমি ওর সাথে কথা বলো, আমি চা নিয়ে আসছি। বন্যার বোন চলে যেতেই তানভীর মলিন কণ্ঠে বলল, সরি। বন্যার দু চোখ বেয়ে অনর্গল পানি পড়ছে, কাঁদতে কাঁদতে বলতে শুরু করলো, সরি। মেঘের চিন্তায় আমি দুরাত এক ফোঁটাও ঘুমাতে পারিনি। আমি সেদিন কথাগুলো না বললে মেঘ শাড়ি পরে বের হতো না, আর পরবর্তী ঘটনাগুলোও ঘটতো না। সব দোষ আমার। আমি মেঘের ভালো চাইতে গিয়ে খারাপ করে ফেলেছি। এসব ভেবে উঠতে বসতে আমার নিজেকে মারতে ইচ্ছে করছিল। আপনাকে কত শত কল দিয়েছি, এক পর্যায়ে আপনি আমার নাম্বারটা পর্যন্ত ব্লক করে দিয়েছেন। আমি দিশাপিশা পাচ্ছিলাম না, বাসায় আব্বু অসুস্থ, ওইদিকে মেঘের কি হয়েছে জানতে পারছিলাম না। আপনাদের বাসায় যাওয়ার শক্তি আর সাহস কোনোটাই পাইনি। আমাকে এত কষ্ট কেন দিয়েছেন আপনারা? আমি আপনাদের কি এমন ক্ষতি করেছি?
একটাবারের জন্য কি জানানো যেত না আমায়? তানভীর বন্যার দিকে তাকিয়ে অনুষ্ণ কণ্ঠে বলতে শুরু করলো, তুমি বিশ্বাস করো, আমি বা বনু চাইলেও কিছু করতে পারছিলাম না। যেখানে ভাইয়ার সাথে পর্যন্ত যোগাযোগ বন্ধ করতে বাধ্য করা হয়েছে, সেখানে কতটা চাপে ছিলাম আমি একবার ভাবো। তোমাকে তো আগেই বলেছি, বনুর ফোন বড় আব্বুর কাছে জমা ছিল, আর আমি গত 3 দিন নিজের ইচ্ছেতে কোনো দিকে পাও বাড়াতে পারিনি। ঘুমাতে গেলে পর্যন্ত বড় আব্বুর অনুমতি নিয়ে যেতে হয়েছে। আমাকে এমনভাবে থ্রেট করা হয়েছে, যদি আমি কোনোভাবে ভাইয়ার সাথে বা কারো সাথে ভাইয়ার বিষয় নিয়ে কথা বলি, তাহলেই বিয়ে বাতিল। একজন মানুষ যদি 10 মিনিট, 20 মিনিট, 30 মিনিট অন্তর অন্তর কল দিয়ে কাজের অর্ডার দেন, আর সেই কাজ হয়েছে কিনা সেটার প্রমাণ পর্যন্ত চান, ওই অবস্থায় আমি কিভাবে কি করতাম বলো? তোমাকে বাসা থেকে বের করে যে 2টা কথা বলবো, এতটুকু সময় আর সুযোগ আমাকে দেওয়া হয়নি। শুধু আমি না, রাকিব ভাইয়া আর রাসেল ভাইয়াও থ্রেটের উপরে ছিল। বিভিন্ন প্রয়োজনে বড় আব্বুর সামনে দাঁড়িয়ে একে তাকে কল দিতে হচ্ছিল। সেখানে বারবার তোমার কল আসাটা কতটা বিপজ্জনক একবার ভাবো। আমি সত্যিই দুঃখিত। এখন প্লিজ চলো। তানভীর বন্যার জন্য আনা স্পেশাল কার্ডটা বন্যাকে দিল। বন্যা কার্ডটাকে ভালোভাবে পরখ করে চোখ মুছে চাপা স্বরে বলল, আমি যাব, তবে শুধুমাত্র মেঘের জন্য। তানভীর মুচকি হেসে বলল, ধন্যবাদ। বন্যা ফোঁস করে উঠল, ধন্যবাদ দিতে হবে না, আপনার সাথে আমার কোনো কথা নেই। তানভীর মনমরা হয়ে বলল, আমার কি দোষ? বন্যা ভ্রু গুটিয়ে শক্ত কণ্ঠে বলল, আপনি তো নির্দোষ, সব দোষ আমার। আমি কেন এত ভাবি? তুমি দায়িত্বশীল, বিনম্র একটা মেয়ে। তুমি ভাববে না তো কে ভাববে বলো? তাছাড়া তুমি সেদিন বনুকে কথাগুলো না বললে বনু আর ভাইয়ার অসাধারণ মোমেন্টগুলো মিস হয়ে যেত, আর সবাইকে বিয়েতে রাজি করানোর জন্য ভাইয়াকে যে কোনো পর্যায়ে যেতে হতো। এখন আলহামদুলিল্লাহ সবকিছু আমি সামলে নিয়েছি। যা ঝড় গিয়েছে সব আমার উপর দিয়েই গিয়েছে। ভাইয়ার খুব বেশি ফাইট করতে হয়নি। আর বনুর কথা কি বলবো, ও তো গত 3 দিন সারাক্ষণ শুধু বন্যা আর বন্যাই করে যাচ্ছিল। আজ সকালে আমাকে রীতিমতো থ্রেট দিয়েছে, বিকেলের মধ্যে তোমাকে যেভাবেই হোক বাসায় নিয়ে যেতে হবে। বনুর ভাইয়াকে পাওয়ার খুশির থেকেও বেশি কষ্ট লাগছিল তোমাকে ওর মনের কথাগুলো বলতে না পারাতে। বাসায় তো সেভাবে কথা বলতে পারতাম না, কিন্তু বনুকে নিয়ে বের হলেই তোমার সাথে দেখা করতে পাগলা হয়ে যেত। কিন্তু কি করতাম বলো? বড় আব্বু একদম সময় বেঁধে কোনো কাজে পাঠাতেন। তুমি তো জানোই, উনি এক কথার মানুষ। কাজে এদিক সেদিক হলে খবর আছে। বাই চান্স আমার কারণে ভাইয়ার বিয়ে আটকে গেলে আমি সারা জীবনেও নিজেকে মাপ করতে পারতাম না। ভাইয়ার সামনে দাঁড়ানোর যোগ্যতা হারিয়ে ফেলতাম। আমার মুখের সামান্য একটা কথাতে ভাইয়া যে মস্ত বড় ভুল সিদ্ধান্তটা নিয়েছিল, আমি চাইনি সেই সিদ্ধান্তের জন্য বর্তমানে ওদের উপর কোনো প্রভাব পড়ুক। তাই ভাইয়াকে সারপ্রাইজ দিতে নিজেকেই বলির কুমড়ো হতে হয়েছে। সেই সাথে ভাইয়ার সারপ্রাইজের কিছুটা প্রভাব তোমার উপরও পড়ে গেছে। তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। এখন কি কান ধরতে হবে? বন্যা থতমত খেয়ে বলল, না, কান ধরতে হবে না। আপনি একটু অপেক্ষা করুন, আমি রেডি হয়ে আসছি। আচ্ছা। তানভীর নিচে চলে আসছে। বন্যার বোন চা নাস্তা দিয়ে মেঘের বিয়ের বিষয়ে কথা বলছেন। কিছুক্ষণের মধ্যে বন্যা নিচে এসে স্বাভাবিক কণ্ঠে বলল, আব্বু আম্মু আসেনি এখনো? না, আমি আব্বুকে আগেই বলে রাখছি, তুই যা, সমস্যা নেই। তানভীর ধীর কণ্ঠে বলল, আমি ভাবছিলাম রিতকে নিয়ে যাব। রিত যাবে না, বিয়েতে ওর ইন্টারেস্টই কম। ও শুধু ঘুরতে পছন্দ করে। এখন যদি বলা হয় চল সিলেট যাই, 2 মিনিটও লাগবে না, সে ব্যাগ নিয়ে হাজির। আর যদি মুখ ফসকেও বলে ফেলি বিয়েতে যেতে হবে, তাহলে ওর তালবাহানা শুরু হয়ে যাবে। ওর আশা করে লাভ নেই, তার থেকে বরং বন্যাকে নিয়ে যাও। আচ্ছা আপু, কাল পরশু 2 দিনেরই দাওয়াত রইল, অবশ্যই আসবেন প্লিজ। আচ্ছা ঠিক আছে, সাবধানে যেও। বন্যা, তুইও সাবধানে থাকিস। আচ্ছা। তানভীর বন্যাকে নিয়ে বেরিয়ে মোকলেস মিয়ার দোকান পর্যন্ত আসতেই মোকলেস মিয়াকে নজরে পড়ল। উনি ওদের দেখে বসা থেকে দাঁড়িয়ে পড়েছেন।
তানভীর একটু সামনে গিয়ে বাইক থামিয়ে ঠান্ডা কণ্ঠে বলল, আমি আসছি এখনই। তানভীর মোকলেস মিয়ার সামনে এসে ভ্রু নাচাতেই মোকলেস মিয়া ভারী কণ্ঠে বললেন, কি হইতাছে? তানভীর তপ্তস্বরে বলল, আপনার বউরে আমার বাড়িতে লইয়া যাইতাছি। ক্যারে, আর কত বাপের বাড়িতে থাকবো? শ্বশুর বাড়ির হাওয়া বাতাসের তো দরকার আছে নাকি? আমার বউয়ের কিছু হইলে আমি কিন্তু তোমারে ছাইড়া দিতাম না। আহ, আসছে। নিজের দুইটাকে সামলান, আমারটা আমি বুঝে নিব। আপনাকে শুধু জানাতে আসছিলাম, এখন আসি। বন্যাকে নিয়ে বাসায় আসতে আসতে সন্ধ্যার পর হয়ে গেছে। আবিরদের পুরো বাড়ি লাল, গোল্ডেন, বেগুনি, সবুজ, নীল রঙের আলোকসজ্জায় ঝলমল করছে। বাসার সামনে বিশাল আকৃতির গেইটে বড় করে আবির মেঘের নাম লেখা। বন্যা মন্ত্রমুগ্ধ নয়নে তাকিয়ে আছে। মেঘের 2 বছরের অনাবিল ভালোবাসার পূর্ণতা পেতে যাচ্ছে। গেইট পার হতেই মোজাম্মেল খান আর আলী আহমেদ খানের সাথে দেখা। বন্যা সালাম দিতেই ওনারা একসঙ্গে সালামের উত্তর দিলেন। বন্যার ব্যাগের দিকে এক নজর তাকিয়ে মোজাম্মেল খান ঠান্ডা কণ্ঠে হুঙ্কার দিলেন, তানভীর, ব্যাগটা কি তুমি নিতে পারো না? তানভীর মাথা নিচু করে হাত বাড়িয়ে ব্যাগটা নিতে নিতে বিড়বিড় করলো, আমি আগেই নিতে চেয়েছিলাম, দিইনি। মোজাম্মেল খান শুনলো কিনা কে জানে। বন্যা ওনাদের সাথে অল্প স্বল্প কথা বলে ভেতরে চলে গেছে। ড্রয়িং রুম ভর্তি আত্মীয় স্বজন। মেঘের মামা বাড়ির মানুষজনও ততক্ষণে চলে আসছে। মিমের মামা বাড়ি, খালা বাড়ি থেকেও অনেকেই আসছে। তাছাড়া এলাকার মানুষ তো আছেই। এত এত মেহমান দেখে বন্যা মাথা নিচু করে দ্রুত মেঘের রুমে চলে আসছে। মেঘ লেহেঙ্গা পরে পুরোপুরি রেডি হয়ে বিছানায় বসে বসে বন্যাকে একের পর এক মেসেজ দিচ্ছে, বারবার কল দিচ্ছে। অকস্মাৎ বন্যা কোমল কণ্ঠে ডাকলো, ননদিনী। মেঘ চোখ তুলে তাকিয়ে বন্যাকে দেখেই ছুটে গিয়ে বন্যাকে জড়িয়ে ধরে আবেগ জড়িত কণ্ঠে বলতে শুরু করলো, আমার খুব কান্না পাচ্ছিল, তোকে বারবার কল দিচ্ছি, মেসেজ করছিলাম, তুই রেসপন্স করছিলি না। আমি ভাবছিলাম তুই বোধহয় আসবিই না। এই আনন্দের দিনে তুই আমার পাশে না থাকলে আমার সব আনন্দ মাটি হয়ে যেত। তুই বিশ্বাস করবি না, বড় আব্বু আমার ফোন নেওয়ার পর থেকে তোর সাথে একটু কথা বলার জন্য আমি কি পরিমাণ ছটফট করেছি। অন্য কারো ফোন দিয়ে কল দেওয়ার মতো অবস্থা ছিল না। বড় আব্বু এই 3 দিন অফিসেও যাননি, সারাক্ষণ বাড়িতে ছিলেন। ফেসিয়াল করতে পাঠানো, শপিংয়ে পাঠানো থেকে শুরু করে আমার খাওয়া, রেস্ট সবেতেই উনি নজরদারি করেছেন। আমি সুযোগ পেলেই ভাইয়াকে তোর কথা জিজ্ঞেস করতাম, ভাইয়া কবে নিজের মনের কথা আমাকে বলবে। আমি সেই আশা পর্যন্ত করিনি। সকালে ভাইয়াকে বলেছি, যদি তোকে আনতে না পারে তাহলে যেন আজ বাসায় না আসে। বন্যা মোলায়েম কণ্ঠে বলল, আমি সবই বুঝতে পেরেছি, কোনো সমস্যা নেই। তুই যে বিপদে ছিলি এটা ঠিকই বুঝতে পারছিলাম, কিন্তু আমার রাগ উঠেছিল তোর ভাইয়ের উপর। উনি মেসেজের রিপ্লাই করে না, ফোন নাম্বার ব্লক করে রেখেছিল। হুট করে আজ কল দিয়ে বলল আগামীকাল বনুর বিয়ে। এই কথা শোনা মাত্র আমার মেজাজ মাত্রাতিরিক্ত খারাপ হয়ে গেছিল। সেই যে ফোন সাইলেন্ট করেছিলাম এখনো ওভাবে আছে। সেসব ভেবে এখন মন খারাপ করে সাজ নষ্ট করতে হবে না বেবি। মেঘ বন্যাকে ছেড়ে আদুরে কণ্ঠে জিজ্ঞেস করলো, আমাকে কেমন লাগছে বেবি? আমি আর উত্তর দিব না। আজ থেকে যত কমপ্লিমেন্ট দেয়ার আমার ভাসুর দিবে। ওনার নির্লজ্জ মার্কা কমপ্লিমেন্ট শোনার কোনো ইচ্ছে নেই আমার। উনি এখন আর আগের মতো নেই। তানভীর গলা খাকারি দিয়ে আস্তে করে বলল, এই যে ব্যাগটা। মামা মামিদের সাথে কথা বলতে বলতে দেরি হয়ে গেছে। মেঘ আহ্লাদি কণ্ঠে বলল, ধন্যবাদ ভাইয়া, লাভ ইউ। থাক, এখন আর ভালোবাসা দেখাতে হবে না। দিছিলি তো বাসা থেকে বের করে। তোর বান্ধবীর রাগ না কমলে আমি এখন মোকলেস দাদার দোকানে সিঙ্গারা বেচতাম। মেঘ ফিক করে হেসে উঠল। তানভীর বন্যার দিকে তাকিয়ে স্বাভাবিক কণ্ঠে বলল, শাড়ি পরে তাড়াতাড়ি রেডি হও। যেতে যেতে আবার থামলো, ঘাড় ঘুরিয়ে হাসি মুখে বলল, লাভ ইউ টু। মেঘ চাপা স্বরে বলে উঠল, কাকে বলছো? বন্যা মেঘের দিকে তাকিয়ে রাগে কটমট করছে। তানভীর ভারী কণ্ঠে জানতে চাইল, কিছু বলছিস? না।
বন্যা শাড়ি পরে মেঘের রুমে সাজুগুজু করছে। ধীরে ধীরে মেঘের মামিরাও মেঘকে দেখতে আসছে। জান্নাত আর আইরিন মিলে মিমকে জোর করে শাড়ি পরাচ্ছে। সব মিলিয়ে মোটামুটি ৮-১০ জন মেঘের রুমে উপস্থিত। লেহেঙ্গা পরার কারণে মেঘ ঠিক মতো নড়াচড়া করতে পারছে না, তাই চুপচাপ বিছানায় বসে বসে সবার সাজগোজ দেখছে। আবির মেঘকে দেখতে মেঘের রুমের দরজায় এসে থমকে দাঁড়িয়েছে। রুম ভর্তি এত মানুষ দেখে সঙ্গে সঙ্গে কপাল কুঁচকালো। ঘাড় কাত করে মেঘকে দেখার চেষ্টা করলো। লেহেঙ্গা পরে রাজরানী সেজে বিছানার ঠিক মাঝ বরাবর বসে আছে মেঘ। মেঘকে দেখে আবিরের হৃদস্পন্দন জোরালো হচ্ছে। কেউ দেখার আগে আবির দরজা থেকে সরে কিছুটা দূরে গিয়ে উচ্চস্বরে ডাকলো, মেঘ। মেঘ বিছানা থেকে নামতে নামতে উত্তর দিল, জি। আবির পুনরায় ডাকলো। মেঘ দুহাতে লেহেঙ্গা কিছুটা উঠিয়ে দরজা পর্যন্ত ছুটে গেল। দরজার সামনে আবিরকে না পেয়ে ভ্রু কুঁচকে আবির কোথায় আছে দেখার জন্য বেলকনির দিকে ঝুঁকলো। আচমকা মেঘের স্নিগ্ধ গালে ঠোঁট ছোঁয়ালো আবির। মেঘ পূর্ণবেদিত আখিতে তাকানোর পূর্বেই আবির দ্রুত স্থান ত্যাগ করলো। মেঘ গালে হাত রেখে থম মেরে দাঁড়িয়ে আছে। বুকের ভেতর হৃৎপিণ্ডটা পিটপিট করছে। আবিরের অযাচিত কর্মকাণ্ডগুলো মেঘকে নাজেহাল করে দিচ্ছে। মেঘ পুনরায় রুমে চলে গিয়েছে। আবির সিঁড়ি দিয়ে নামতে নামতে ব্যস্ত কণ্ঠে বলল, প্রোগ্রাম কখন শুরু হবে? আলী আহমেদ খান ছেলের দিকে তাকিয়ে শক্ত কণ্ঠে বললেন, একটু ধৈর্য রাখো। 14 মিনিট 23 সেকেন্ড যাবৎ ধৈর্য ধরে বসে আছি। আর কত? আপনাদের বেশি দেরি হলে আমি কি মেঘকে নিয়ে প্রোগ্রাম শুরু করে দিব? আলী আহমেদ খান গুরুগম্ভীর কণ্ঠে বললেন, 10 মিনিটের মধ্যে প্রোগ্রাম শুরু হবে, যাও এখন। আবির বিড়বিড় করতে করতে যাচ্ছে, 5 মিনিট হলে ভালো হতো। আলী আহমেদ খান আবিরের দিকে কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে হঠাৎ তপ্ত স্বরে মোজাম্মেল খানকে ডাকলেন। মোটামুটি 5 থেকে 7 মিনিটের মধ্যেই প্রোগ্রাম শুরু হয়েছে। সম্পূর্ণ ছাদ জুড়ে লাইটিং, বিশাল আকৃতির স্টেজ করা হয়েছে। ক্যামেরাম্যানরা আবির মেঘের ছবি তোলায় ব্যস্ত। আইরিন মিম নাচের প্রিপারেশন নিচ্ছে। তানভীর সাকিব সবাইকে ঠিকঠাক মতো বসাচ্ছে। গানের লিস্ট ঠিক করছে। নিচে মেইন গেটের বাহিরে বিরিয়ানি রান্না হচ্ছে। মোজাম্মেল খান নিচ থেকে তানভীরকে কল দিচ্ছেন। তানভীর কল রিসিভ করে আসছি বলে দ্রুত নামতে গেল। আচমকা বন্যাকে সিঁড়ি দিয়ে উঠতে দেখে থামার চেষ্টা করলো। বন্যার পরনে ওয়াটার ওয়ার্ল্ড রঙের শাড়ি। প্রথমবারের মতো চুল ছেড়ে গর্জিয়াস লুকে সেজেছে। অনাড়ম্বর মেয়েটার এই চোখ ধাঁধানো সাড়ম্বর সাজে বিমোহিত তানভীর। বন্যার দিকে তাকিয়ে থেকেই উদাসভাবে সিঁড়ির পাশ ঘেঁষে পা রাখতেই নিয়ন্ত্রণ হারিয়ে হুমড়ি খেয়ে পড়তে নিল। আপাতত ঘটনায় তানভীরকে থামাতে উপায় না পেয়ে বন্যা দুহাতে তানভীরের বুক বরাবর হাত রেখে আটকানোর চেষ্টা করলো। তানভীর নিজের উপর বল প্রয়োগ করে থামতে পারলেও বন্যার হাতের কবজিতে চাপ খেয়েছে। তানভীরের ভেজা গাত্র সেই সাথে তৈমাত্রিক উদ্যত হৃদস্পন্দন উপলব্ধি করতেই বন্যা উদ্বেগপূর্ণ কণ্ঠে জানতে চাইল, আপনি ঠিক আছেন? তানভীর সহসা এক সিঁড়ি পেছাতেই বুকের উপর থাকা বন্যার হাতগুলো অচিরেই সরে গেল। বন্যা আস্তে করে নিজের হাত ঝেড়ে পুনরায় জিজ্ঞেস করলো, আপনি ব্যথা পাননি তো? তানভীর মুচকি হেসে উত্তর না দিয়ে পাশ কাটিয়ে চলে যাচ্ছে। বন্যা কর্কশ কণ্ঠে ডাকলো, এই যে ভিলেন। তানভীর আর চোখে তাকিয়ে মুচকি হেসে সম্মুখ গতিতে বলল, ব্যথা তো পেয়েছি, কিন্তু এই ব্যথা যে। বন্যার ভ্রু কুঁচকানো দেখে তানভীর থমথমে কণ্ঠে সরি 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 বলতে বলতে দৌড়ে নিচে চলে যাচ্ছে। তানভীর চলে যেতেই বন্যা শব্দহীন হাসলো। স্টেজে আবির মেঘ পাশাপাশি বসা। আবির মেঘের দিকে তাকিয়ে মৃদু স্বরে ডাকলো, শোনো। বলুন। তোকে আজ লাবণ্যময়ী লাগছে। আমার কি ইচ্ছে করছে জানিস? মেঘ সূক্ষ্ম নেত্রে তাকিয়ে বিড়বিড় করলো, না, আমি কিছু জানতে চাই না। আবির মুচকি হেসে বলল, কিন্তু আমি তো জানাতে চাই। মেঘ আর চোখে তাকাতেই আবির ভ্রু নাচালো। বরাবরের ন্যায় আজও আবিরের হাসিতেই ঘায়েল হলো মেঘ। মুগ্ধ চোখে আবিরকে দেখছে। গত 2 বছর যার চিন্তায় দিনরাত ভুলে থাকতো,
সেই মানুষটার সাথে তার বিয়ে হতে যাচ্ছে। হৃদয়ে অদৃশ্য হাওয়ারা তোলপাড় চালাচ্ছে। রাকিব গলা খাকারি দিতেই মেঘ দৃষ্টি সরালো, সাথে আবিরও। রাকিব অনেকক্ষণ আগে আসলেও আবিরের সামনে আসার সাহস পাচ্ছিল না এতক্ষণ। এখন সবার উপস্থিতিতে বুকে সাহস নিয়ে সামনে আসছে। আবিরের কানে কানে ফিসফিস করে কিছু বলে আবারও সরে গেছে। এদিকে আইরিন, মিম আর আরিফের অনবদ্য নাচ দেখে সবার চোখ কপালে উঠে গেছে। তানভীর কিছুক্ষণের মধ্যেই উপরে আসছে। বন্যা কিছুটা পেছন দিকে চেয়ারে বসে বসে মেঘ আর আবিরের ছবি তুলছিল। আশেপাশে তেমন কেউ নেই। তানভীর অকস্মাৎ কানের কাছে ফিসফিস করে বলল, একটু সাইডে আসা যাবে? বন্যা আঁতকে উঠে ঘাড় ঘুরালো। তানভীরকে দেখেই আতঙ্কিত কণ্ঠে বলল, আপনি? সাইডে আসো কেন? আরে আসো তো। তানভীরকে ফলো করে ছাদের একপাশে গেল। তানভীর শান্ত গলায় বলল, শাড়ির সাথে ফাঁকা হাত ঠিক মানাচ্ছে না। বন্যা আস্তে করে বলল, চুড়ি পরতে খুব একটা ভালো লাগে না। তানভীর মৃদু হেসে পকেট থেকে দুটা গাজরা বের করে তপ্ত স্বরে বলল, এখন আশা করি এটা বলবে না যে গাজরা পরতেও ভালো লাগে না। তেমন না। তোমার যদি কোনো আপত্তি না থাকে আমি কি তোমার হাতে এগুলো পরিয়ে দিতে পারি? আমাকে পরাতে হবে না। মেঘ না পড়লে ওর হাতে পরিয়ে দেন, তাহলে ছবি সুন্দর আসবে। তোমার কি মনে হয় ভাইয়া থাকতে বনুকে আমার পরিয়ে দিতে হবে? বনু ছাদে আসার পরপরই ভাইয়া নিজের দায়িত্ব পালন করে ফেলেছে। তাহলে মিম বা অন্য কাউকে দিয়ে দেন। আমার ফাঁকা হাতই ভালো লাগে। কিন্তু আমার ভালো লাগে না মানে? তুমি সবার হাতের দিকে তাকিয়ে দেখেছো একবার? প্রত্যেকের হাতে চুড়িও আছে, গাজরাও আছে, আর তোমার হাতে কিছুই নেই। আমি এতগুলো গাজরা এনেছি, এনে রাখতে পারিনি, যে যার মতো নিয়ে গেছে। অনেক কষ্টে তোমার জন্য দুটা রেখেছি। এখন কথা না বলে হাত দাও। বন্যা ধীর কণ্ঠে বলল, আমাকে দিন, আমি পরে নিব। আমি পরিয়ে দিলে কোনো সমস্যা হবে নাকি এখনো আমার উপর রেগে আসো? তেমন না। তাহলে কেমন? তানভীর গম্ভীর মুখ করে দাঁড়িয়ে আছে। বন্যা ভ্রু কুঁচকে সূক্ষ্ম নেত্রে তাকিয়ে কিছু না বলেই হাত বাড়ালো। কারো সাথে কথার তর্কে জড়ানোর থেকে আগে ভাগে কেটে পড়াই ভালো। গাজরা পরিয়ে দেওয়া মাত্রই বন্যা স্থান ত্যাগ করে পুনরায় স্টেজের কাছে আসছে। মেঘ বন্যাকে দেখেই হাতে ইশারা করলো। মিনহাস, তামিম, মিষ্টি আর সাদিয়া কিছুক্ষণ আগেই আসছে। এসেই মেঘ আর আবিরদের সাথে ছবি তুলে ফেলেছে, কিন্তু বন্যা লজ্জায় যেতে চাইছিল না। বন্যা স্টেজে উঠতেই আবির ব্যস্ত কণ্ঠে তানভীরকে ডাকলো।